আপনি কি জানেন বাংলাদেশের দক্ষিণে যে বিশাল সমুদ্র বিস্তৃত বঙ্গোপসাগর সেটা শুধু একটি জলসীমা নয়, বরং এটি বাংলাদেশের জন্য অর্থনৈতিক, পরিবেশগত ও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আজ আমরা দেখব বঙ্গোপসাগরের গভীরে কি রহস্য লুকানো, কেন বিশ্বের বড় বড় শক্তিশালী দেশগুলো এই সাগরের প্রতি আগ্রহী এবং বাংলাদেশের ভবিষ্যৎ এতে কতটা জড়িয়ে আছে। ভূগোল ও অবস্থান। বঙ্গোপসাগর ভারত মহাসাগরের উত্তর অংশে অবস্থিত। এর পশ্চিমে ভারত, উত্তরে বাংলাদেশ ও ভারতের উপকূল, পূর্বে মিয়ানমার এবং দক্ষিণে খোলা সমুদ্র। সাগরটির আয়তন প্রায় 21 লাখ বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশকে একটি বিশাল সামুদ্রিক অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে। 2014 সালে আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ এখন প্রায় 1,18,813 বর্গ কিলোমিটার সি বর্ডার নিয়ন্ত্রণ করে। বঙ্গোপসাগর বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় প্রবণ এলাকা। 1970 সালে ভয়াবহ বুলা সাইক্লোনে প্রায় 5 লক্ষ মানুষ মৃত্যু হয়েছিল। এরপর 1991, 2007 সিডর নামক ঘূর্ণিঝড়, 2009 সালে আইলা নামক ঘূর্ণিঝড় এবং 2020 সালে আমপান। এগুলো সব বঙ্গোপসাগর থেকে সৃষ্টি হওয়া ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। প্রতি বছর বর্ষা মৌসুমে এই সাগর বাংলাদেশের উপকূলীয় জীবনকে চ্যালেঞ্জের মুখে ফেলে। বন্দর ও অর্থনীতি। বঙ্গোপসাগরের তীরে রয়েছে বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ বন্দর। 1 নম্বর চট্টগ্রাম বন্দর, 2 নম্বর মংলা বন্দর, 3 নম্বর পায়রা বন্দর। এই বন্দরগুলো বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রাণ। বিশ্বের 80% ট্রেড হয় সমুদ্রপথে, আর বঙ্গোপসাগর সেই পথের অংশ। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত বন্দর হয়ে উঠছে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যস্ততম সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম বন্দর। এই বন্দর দেশের মোট আমদানি রপ্তানি প্রায় 90% মতো পরিচালনা করে। প্রতিদিন এই বন্দরে শত শত কন্টেনারবাহী জাহাজ আসে যায়, আর এই পুরো যোগাযোগটাই সম্ভব হয় বঙ্গোপসাগরকে কেন্দ্র করে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি আমদানি হয় চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া থেকে। চীনের অবস্থান শীর্ষে, কারণ বাংলাদেশের বাজারে যে সব পণ্য দেখা যায়, জামা কাপড়, ইলেকট্রনিক্স, কাঁচামাল, যন্ত্রাংশ, এর অনেকটাই আসে চীন থেকে। অন্যদিকে রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে বাংলাদেশ মূলত পণ্য পাঠায় যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, স্পেন, ফ্রান্স, ইতালি ও কিছু এশিয়ার দেশেও। আর সবচেয়ে বড় রপ্তানি পণ্য হলো তৈরি পোশাক। এই গার্মেন্টস পণ্যগুলো বিশ্বের নানা প্রান্তে যায় বঙ্গোপসাগর পেরিয়ে। এখন প্রশ্ন হলো, বঙ্গোপসাগরের অবদান কতটা? সত্যি বলতে বঙ্গোপসাগর না থাকলে এই বন্দর এক মুহূর্ত চলতে পারত না, কারণ এই সাগরই আমাদের আন্তর্জাতিক সমুদ্রপথের প্রবেশদ্বার। প্রতিটি জাহাজ বঙ্গোপসাগরের মধ্য দিয়ে প্রবেশ করে চট্টগ্রাম বন্দরে আসে। এমনকি গভীর সমুদ্রের জাহাজগুলোকেও এই সাগরের নির্দিষ্ট নেভিগেশন রুট অনুসরণ করতে হয়। বঙ্গোপসাগরের মাধ্যমে শুধু দক্ষিণ পূর্ব এশিয়া নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপ সঙ্গে বাংলাদেশের নৌ যোগাযোগও তৈরি হয়। বিশেষ করে সুইস খাল, আন্দামান সাগর, বঙ্গোপসাগর, চট্টগ্রাম, এই পুরো নৌপথ আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত রুট। বন্দর পর্যন্ত পণ্য পৌঁছাতে গিয়ে জাহাজগুলোকে বঙ্গোপসাগরের জোয়ার ভাটা, গভীরতা, আবহাওয়া, এমনকি ঘূর্ণিঝড়, এসব কিছু মাথায় রেখেই চলতে হয়। এজন্য নিয়মিত ড্রেজিং, নেভিগেশন সিস্টেম আর রাডার নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম বন্দর যত বড়ই হোক, এর মূল্য চালিকা শক্তি কিন্তু বঙ্গোপসাগর। এ যেন এক নীরব অথচ শক্তিশালী সেতু, যার উপর ভর করেই বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য টিকে আছে। বাংলাদেশের 700রও বেশি নদী ভারত ও চীন থেকে পলি বয়ে নিয়ে আসে। এই পলি মেঘনা নদী দিয়ে বঙ্গোপসাগরে এসে জমে, তারপর ধীরে ধীরে তৈরি হচ্ছে নতুন নতুন চর ও দ্বীপ। কক্সবাজার উপকূলের কাছে ও টেকনাফ এলাকায় আমরা এই পরিবর্তন দেখতে পাচ্ছি। পলি জমার ফলে নদীর মোহনায় ভূখণ্ড বাড়ছে, গঠন হচ্ছে নতুন জীববৈচিত্র্য। সামুদ্রিক গ্যাস, তেল অনুসন্ধান, সাবমেরিন কেবল, নৌঘাটি, সবকিছুতেই চলছে প্রতিযোগিতা। বাংলাদেশ এখন ব্লু ইকোনমি ধারণা নিয়ে কাজ করছে। গ্যাস, বাণিজ্য পথ, পর্যটন, সবকিছু নিয়ে একটি সমন্বিত অর্থনীতি গড়ে তোলা। সাগরের অর্থনীতির মাধ্যমে জিডিপির 1% পর্যন্ত বাড়ানো সম্ভব, তবে এর জন্য দরকার সঠিক গবেষণা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা। চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে বড় চ্যালেঞ্জ। সমুদ্র দখল নিয়ে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনা, ঘূর্ণিঝড় ও জলবায়ু পরিবর্তন, অবৈধ মাছ ধরার জাহাজ, নৌপথের নিরাপত্তাহীনতা। ভবিষ্যতে বঙ্গোপসাগর হবে বাংলাদেশের সমুদ্র নির্ভর নিরাপত্তা ও অর্থনৈতিক কেন্দ্র। এজন্য চাই দূরদর্শী পরিকল্পনা। আপনি জানেন কি, আমাদের দক্ষিণে যে সাগরটি বিস্তৃত, সেই বঙ্গোপসাগর শুধু বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি জলরাশি নয়, এটি এক বিশাল জীবন্ত ভান্ডার। এই সাগরের তলে যেমন রয়েছে গভীর রহস্য, তেমনি উপরে চলছে হাজারো প্রাণীর জীবনচক্র। এই বঙ্গোপসাগরই আমাদের অর্থনীতি, পরিবেশ ও প্রাণীকুলের সাথে গভীরভাবে জড়িত। বঙ্গোপসাগরের গড় গভীরতা প্রায় 2064 মিটার, আর সবচেয়ে গভীর অংশ প্রায় 4000
2600 মিটার পর্যন্ত, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে। তবে বাংলাদেশের উপকূল থেকে যত দক্ষিণে যাওয়া যায় ততই এর গভীরতা বাড়ে। উপকূলের কাছাকাছি জায়গাগুলো তুলনামূলক অগভীর, কারণ মেঘনা নদী দিয়ে উজান থেকে পলিমাটি বয়ে নিয়ে আসে এবং এসব জায়গায় প্রচুর পরিমাণে মাছ ধরা হয়। এই বিশাল জলরাশিতে রয়েছে অসংখ্য সামুদ্রিক প্রাণী। গবেষণায় জানা গেছে বঙ্গোপসাগরে প্রায় 440 প্রজাতির মাছ পাওয়া যায়। সেই সঙ্গে রয়েছে নানা ধরনের চিংড়ি, কাঁকড়া, স্কুইড, অক্টোপাস, এমনকি ডলফিন ও তিমিও। আমাদের উপকূলবর্তী এলাকায় সবচেয়ে পরিচিত যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে আছে ইলিশ, রূপচাঁদা, কুড়াল, লাকা এবং গলদা বাগদা চিংড়ি। এই ইলিশই আমাদের জাতীয় মাছ এবং এর বড় একটা অংশ বঙ্গোপসাগরের মোহনা ও সংলগ্ন অঞ্চলে বেড়ে ওঠে। বঙ্গোপসাগরের পানি কেবল জীববৈচিত্র্য ভরপুর নয়, এতে রয়েছে পরিবেশগত ভারসাম্য রক্ষাকারী নানা উপাদান। এখানে রয়েছে ইরাবতী ডলফিন, যেটি একসময় প্রায় বিলুপ্তির পথে ছিল, তবে এখনো আমাদের উপকূলে মাঝে মাঝে দেখা যায়। সেই সঙ্গে আছে কিছু বিরল প্রজাতির হাঙর, কচ্ছপ এবং অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এগুলো শুধু প্রাকৃতিক সৌন্দর্যের অংশ নয়, বরং সাগরের স্বাস্থ্য বিচারেও বড় একটি সূচক। এখন প্রশ্ন আসতে পারে, এই বিশাল জীববৈচিত্র্য থেকে সবচেয়ে বেশি মাছ ধরে কারা? বাংলাদেশের পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ ধরায় এগিয়ে রয়েছে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। তবে ভারত ও বাংলাদেশই সবচেয়ে বেশি মৎস্য আহরণ করে থাকে। বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে লক্ষাধিক জেলে পরিবার সরাসরি বঙ্গোপসাগরের উপর নির্ভরশীল। প্রতি বছর বাংলাদেশ প্রায় 6 মিলিয়নেরও বেশি টন মাছ উৎপাদন করে, যার বড় একটি অংশ আসে সমুদ্র থেকে। তবে সমস্যা হলো অনেক সময় বিদেশি ট্রলার অবৈধভাবে বাংলাদেশের সীমানায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। এর ফলে শুধু অর্থনৈতিক ক্ষতি হয় না, আমাদের সামুদ্রিক প্রাণীকুলের উপরও প্রভাব পড়ে। অতিরিক্ত মাছ ধরা ও অবৈধ জেলেদের উপস্থিতিতে বহু প্রজাতিকে আজ হুমকির মুখে ফেলছে। তবে সমস্যা হলো অনেক সময় বিদেশি ট্রলার অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যায়। বিশেষ করে মিয়ানমার ও ভারতের কিছু ট্রলার প্রায়ই বাংলাদেশের সীমান্ত প্রবেশ করে। সেন্ট মার্টিন ও টেকনাফ উপকূলে মিয়ানমারের ট্রলার ধরা পড়ার ঘটনা ঘটছে। এছাড়া গভীর সমুদ্র এলাকায় চীন বা থাইল্যান্ডের বড় ট্রলারগুলো মাঝে মাঝে নিয়ম ভেঙে ঢুকে পড়ে। তাদের অনেকেই নিজ নিজ ট্রলারের ট্রেকিং সিস্টেম বন্ধ করে রাখে যাতে সহজে ধরা না পড়ে। এই অবৈধ মৎস্য শিকার বাংলাদেশের জন্য বড় একটি ঝুঁকি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। এর ফলে অনেক প্রজাতির মাছ তাদের প্রজনন জায়গা ও চলাচলের পথ পরিবর্তন করছে। কিছু কিছু জায়গায় মাছের ঘনত্ব কমে যাচ্ছে, শৈবাল বেড়ে উঠছে এবং কোরাল রিফ ধ্বংস হচ্ছে। এটি একটি পরিবেশগত সংকেত যা আমাদেরকে এখনই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। তবে আশার খবরও আছে, বাংলাদেশ সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এখন ব্লু ইকোনমি বা সামুদ্রিক অর্থনীতি নিয়ে কাজ করছে। আমরা যদি বঙ্গোপসাগরের এই বিশাল সম্পদ সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার করতে পারি, তবে কেবল খাদ্য নিরাপত্তা নয়, বরং দীর্ঘমেয়াদী পরিবেশ, অর্থনীতি এবং জীববৈচিত্র্য সবকিছুতেই আমরা লাভবান হতে পারি। বঙ্গোপসাগর শুধু একটি সাগর নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। এর উপর নির্ভর করছে আমাদের অর্থনীতি, জলবায়ু নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক। আজকের এই ভিডিও দেখে আশা করি আপনি বুঝতে পেরেছেন কেন এই সাগর এত গুরুত্বপূর্ণ এবং কেন আমাদের এটিকে চিন্তা ভাবনা করে কাজে লাগাতে হবে। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।